গনে গনে প্রায় 1 বছর 4 দিন, সম্ভবত 1 বছরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যে গত বছরের 8ই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তো আমি যখন নিউজটি করছি আজকে 9 তারিখ, 1 বছর 1 দিন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন। এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ, আবার অনেক কিছুতে সফল হয়েছেন। আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর ইউনূস করতে পারছে, এই কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা, জাতি, গোষ্ঠী, মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে। যেমন উল্লেখযোগ্য, আমার আজকে নিউজটার আগে আবারও বলি, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলে নিলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাইতে হবে। যদি না জানায়, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে। এটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে। কথা বলছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে। ব্যাপক আলোচনা আছে এই এলাকায়, এবং কি আমরা সেখানে দেখেছি যে আপনার সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না। বিজিবি অসহায়, লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায়, কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পথগুলো এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা, এমনকি বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালেও সেগুলো থাকে না, ফোনের নেটওয়ার্ক থাকে না, টাওয়ার ভাঙা নিয়ে যায়, বিভিন্ন কর্মকাণ্ড চলে। তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার। চাইলে ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা। আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে, বনে, জঙ্গলে নজরদারি রাখতে হবে, কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুঁকির মুখে থাকা একটা আপনার লোকালয়। পাহাড়ি শিক্ষার্থীদের ই লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী 6 মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 100টি বিদ্যালয়ে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন, এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে। দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে, যা শিক্ষার মানে সমতা আনবে, এমনকি শিক্ষার্থীদেরকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে, যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন, জীবনযাত্রা, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে। আর আমার কাছে মনে হয় যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, লাইক প্রকৌশল কলেজ আছে, নার্সিং কলেজ আছে, হোটেল আছে, অনাথালয় আছে, ছাত্রাবাস আছে। এগুলো পরিকল্পনাও আপনার আরো বড় আকারে নেওয়া হবে, আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেখানেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে। বাট আমি মনে করি নিরাপত্তার ক্ষেত্রে এই স্টারলিং স্যাটেলাইট কানেকশন ওই এলাকাতে এমপ্লয়েড করতে পারলে এটা খুবই ভালো হবে আমাদের জন্য। কারণ সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাতের পরে নাকি, আমি শোনা কথা, পার্বত্য এলাকার অনেকের সাথে পরিচয় আছে, যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীও খুব বেশি আপনার টহলে থাকেন না, অথবা সিকিউরিটি ইস্যুগুলোতে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন। আমাদের লোকালয়ে একটা কথা আছে, বেশি বাড়লে একদম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান পাঠাই দিব। কেন? দুর্গম এরিয়া, সেখানে অনেকে পোস্টিং নিতে চায় না। পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে, আবার বিভিন্ন ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস কিন্তু সেখানে চলে। আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে। সো নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক, আরো বিভিন্ন হোক, সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক, এলাকার নজরদারি দরকার। পাশাপাশি এই এলাকার জনগণ যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই সুবিধার জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। তবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেই এটা আপনার কমপ্লিট করা উচিত, কারণ মাঝে মাঝে সিস্টেম হ্যাং হয়ে আছে আমাদের দেশে। আশা করি পার্বত্য অঞ্চলের জনজীবনের ভাগ্য বদলে যাবে। রে উমামা, তোমাকে তো ভালো মনে করছিলাম, বুঝছিও তো ভিপি লুরের মতন তোমার অবস্থা হয়েছে। ওই যে ডাকসুর নির্বাচনে সে ভিপি হয়ে গেল, তারপর সবাই বললো যে ভোট চুরি হয়েছে, এখানে ছাত্রলীগ সব হাইজেক করেছে, কিন্তু নূর বললো যে ভিপি পোস্ট রাইখে বাকি যতগুলো আছে সেইখানে নির্বাচন হোক। তো তুমি দেখি সেই ধরনের খেলাটা খেললে। এই ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে তো সবই নিষিদ্ধ হইবে আর কথা, কিন্তু বাম সংগঠনের রাজনীতি তুমি রাখবার পক্ষে কেন? তথ্য তো বলতিছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন, ইডার সাবেক সদস্য সচিব ছিলে তুমি উমামা। তো সেই জন্য কি তুমি যে চিঠি দিয়েছেও সেখানে এই লেখা লিখেছেও? দেখেন, আমি বলতে চাই, যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবারটাই তো নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু এখানে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের রাজনীতি বাদে বাকি যা আছে, ডানপন্থী ছাত্রলীগ তো নাই, ছাত্র দল, ছাত্র শিবির, তারপরে হচ্ছে আরো যারা আছে, তাদের কারোই এখানে রাজনীতি করার সুযোগ নাই হলে। কেন বামপন্থীরা করবে? কেন? ফেরেশতা আসুন দেখি তার চিঠিতে মানে আন্দোলনটা এখন ভিন্ন খাতে প্রবাহিত হবে। গতকালকে রাত্র থেকে আপনারা জানেন ঢাবি ক্যাম্পাস উত্তাল, এই নিয়ে বহুত কিছু হয়ে গেছে। আচ্ছা, উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনের রাজনীতি ছাড়া
অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি করার অভিযোগ উঠেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে উমামার যে দরখাস্তটা সেটা সামনে আসছে। এখন এটাকে এডিট করা কিনা, কতক্ষণ পর আবার এরকম হইতে পারে, যাই হোক। তো সেখানে তিনি লিখছিলেন যে আমরা যে দেখি যে আপনার কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের 17 জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে সুফিয়া কামাল হলে সকল ধরনের রাজনীতি, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাকশাস নিষিদ্ধ থাকবে। দেখেন এখানে বামপন্থীদের নাম নাই। গত 1 বছরের শিক্ষার্থীদের সাথে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল, কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে, মানে শিবিরের নাম আসছে, তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। অতঃপর আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার হলে 7 সদস্য বিশিষ্ট হল কমিটি ঘোষণা করেছে। আমরা শিক্ষার্থীরা মনে করি তাদের এইসব কার্যকলাপ জুলাই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া উল্লেখিত চুক্তিকে ভঙ্গ করে, যা স্পষ্টত সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। তার এই দরখাস্তে দেখা যায় 4টি সংগঠনের নাম উল্লেখ করে তিনি সেগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন, কিন্তু বাম সংগঠনগুলো নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। যদিও হলে বামপন্থী শিক্ষার্থীরাও অবস্থান করছেন, কোন কোন হলে তাদের কমিটিও রয়েছে। আমরা চিঠিটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেখি জুলাই অভ্যুত্থানের সময় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে হলে কমিটি দিয়ে রাজনীতির সূচনা করেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। এবছরের 26শে মে 14 সদস্যের একটি কমিটি ঘোষণা করে খোদ এই উমামার সংগঠনটি। এখন পর্যন্ত হলে কাউকে জোরালো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। এখন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠন হামজা মাহবুব তিনি আবার লিখছেন, উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কোন রাজনীতি চান না। এটা কেমন কথা? এনসিপি আবার ধরছে এটা হিপ্রোক্রেসি। ইটস পিক হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতির বিরুদ্ধে সবাই, আর উনি হচ্ছে বাম রাজনীতি ব্যতীত বাকি সব রাজনীতির বিরুদ্ধে। তার মানে সারা রাত যা হয়েছে, উমামা তোমার খেলা শেষ, এই এক চিঠি। তবে এখন আবার এটা এডিট করা, ফেক করা বললে হয়তো পরিস্থিতি বদলাইতে পারে, কারণ এনসিপিরও ছাত্র ইউনিয়ন কি জানি ছাত্র শক্তি কিন্তু আছে। এখন বাড়ে বেড়ে গেছে এই চিঠিটা সামনে আসার পরে। তবে আমরা মনে করি এই জায়গাগুলোতে ঝামেলা বাংলাদেশে, যে আপনি যেটা করতেছেন ভাই আমারটা সঠিক, বাকি সবার গুলা ফাও কেন? আগে নিজে শুদ্ধ হন উমামা। এই কারণে সম্ভবত বিভিন্ন কমিটি টমিটি তার জায়গা পান নাই নাকি?